সন্ধ্যার দিকে শ্রাবণ হিয়াকে নিয়ে বের হলো বাড়ির উদ্দেশ্যে। কালকে থেকে আবার অফিসে কাজ শুরু। মাহিমা বেগম শ্রাবণকে বললেন হিয়াকে 2 দিনের জন্য রেখে যেতে, কিন্তু শ্রাবণই ছাড়লো না। বলল কিছুদিন পর হিয়াকে রেখে যাবে। কামাল এলো গাড়ি নিয়ে, দুজনে উঠে পড়লো। আধা ঘন্টার মতো সময় লাগলো ওদের আসতে। চৌধুরী বাড়িতে ঢুকতেই সাবিহা চৌধুরী দৌড়ে এসে জড়িয়ে ধরলেন হিয়াকে। হিয়া এসেছে থেকে মেয়ের মতোই আদরে রেখেছেন। তারও মেয়ে নেই, তাই এই হিয়াই যেন তার মেয়ে। দুজনে কথা বলতে বলতে ভেতরে ঢুকলো। শ্রাবণ ফোন স্ক্রল করতে করতে ওপরে এসে তার বাবার রুমের দিকে গেল। অফিস সংক্রান্ত কিছু কথা আছে। রাত তখন 8টা। রিমন কল করেছিল শ্রাবণকে, প্রাইভেটও খুলে দিয়েছে কিছুদিন হলো। হিয়ার অনুপস্থিতিতে রিমন কল দিল। হিয়ার বিয়ে হয়ে গেছে, এখন ওর পড়াশোনার সমস্ত দিকটা শ্রাবণের হাতে। শ্রাবণকে কল দেওয়াই ভালো হবে, হয়তো ব্যস্ততার কারণে হিয়া আসতে পারছে না। তবে রিমনেরও তো টিচার হিসাবে একটা দায়িত্ব থেকেই যায়, সেই হিসাবে কলটা দেওয়া। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো রিমন, তুই কেমন আছিস? ভালো। কি করছিস? কিছু না। তুই কি করছিস? আমিও তেমন কিছুই করছি না। তোর সাথে কথা আছে শ্রাবণ, বল। বলছি হিয়া কি আর প্রাইভেট পড়বে না? পড়বে তো। আজকে বইগুলো নিয়ে এলো আসার সময়। ও কালকে থেকে যাবে? ও আচ্ছা, এটা শোনার জন্যই। সামনে তো পরীক্ষা। হিয়াকে কালকে থেকেই পাঠিয়ে দেব, চিন্তা করিস না। শ্রাবণ রিমনের সাথে কথা বলে চলে গেল কাব্যর রুমে। কাব্য রিডিং টেবিলে বসে কিছু ডকুমেন্ট ঠিক করছিল। শ্রাবণ ওর পাশে দাঁড়িয়ে বলল, কাজ করছিস? তেমন কিছু না, কিছু বলবে? কালকে থেকে তোর ভাবিকে প্রাইভেটে নিয়ে যেতে হবে। আমি তো অফিসে থাকবো, তাই তুই নিয়ে যাবি, আবার নিয়েও আসবি। ঠিক আছে। কয়টায় যাবে? সকাল 10টায়। আচ্ছা। শ্রাবণ বেরিয়ে এলো কাব্যর রুম থেকে। কাব্য ল্যাপটপ চাপিয়ে নিয়ে বসে রইল। আর কিছুদিন পর থেকে অফিসের কাজে ঢুকিয়ে দেবে, সাথে আবার পড়াশোনা কন্টিনিউ। সব মিলিয়ে যেন এখনই ওর টেনশন হচ্ছে। তবে ওর বড় ভাই আছে, ওর কাছে যা পাহাড় সমান টেনশন সেটা বড় ভাইকে বললে সাথে সাথে সলভ করে দেবে। ওর এক এক সময় মনে হয় ও খুব লাকি যে এরকম একটা বড় ভাই আছে। একটু শাসন করে, সেটা ভাই হিসেবে ঠিক আছে। তবে এই শাসনের মাঝেও কাব্য ভালোবাসা খুঁজে পায়। শ্রাবণ রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা কেমন গরম গরম লাগছে, সাথে শরীরটা ম্যাজম্যাজ করছে, হয়তো বৃষ্টিতে ভেজার কারণে। এই একটি কারণেই ও বৃষ্টিতে ভেজে না। আর তখন হিয়ার সাথে বৃষ্টিতে ভেজার লোকটাও সামলাতে পারেনি। শ্রাবণ ফোনটা রেখে কাত হয়ে শুলো। হিয়া আধা ঘন্টা পরে রুমে এলো। শ্রাবণকে শুয়ে থাকতে দেখে কোনো শব্দ করলো না। রিডিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বইগুলো সব গুছিয়ে রাখলো। গোছগাছ শেষে হিয়া ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে মুছতে রুমে পা রাখলো। শ্রাবণকে তখনও শুয়ে থাকতে দেখে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এলো। শ্রাবণের পাশে শুলো। শ্রাবণ চোখ খুলছে না দেখে নিজেও একটু এগিয়ে গিয়ে ঘেঁষে শুলো। শ্রাবণ চোখ খুলে বলল, কি হয়েছে? কই কিছু না তো। আর আপনার শরীরটা তো গরম, জ্বর আসবে মনে হয়। শ্রাবণ হুট করেই হিয়ার ওপরে উঠে পড়লো। প্রতিদিনের মতো হিয়ার গলায় মুখ গুজে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ওর শরীর ঘুমের দিকে টানছে না। আস্তে আস্তে মাথা তুলে হিয়ার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিল। হিয়া আবেশে চোখ বন্ধ করে নিল। মিনিট 5 পরে শ্রাবণ হিয়ার শাড়ির আঁচল হাত দিয়ে সরিয়ে দিল। হিয়া শ্রাবণের শার্ট খামচে ধরল। শ্রাবণ মাথা তুলে নেশালো দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে চোখ পড়তেই হিয়া লজ্জা পেয়ে গেল। শ্রাবণ দরজার দিকে এক পলক তাকিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলল, চোখ খোলো। হিয়া তৎক্ষণাৎ পিটপিট করে তাকালো। শ্রাবণ জড়ানো গলায় বলল, লজ্জা করছে বুঝি? শ্রাবণ হেসে বলল, করবেই, আজ থেকেই শুয়ে যাও। সকাল 9টা। তৌকির চৌধুরী নিজে এসে শ্রাবণের রুমের দরজায় নক করছেন। বলতে গেলে দরজায় চাপড় মারছেন আর বলছেন, শ্রাবণ কই তুমি? অফিসে দেরি হচ্ছে। শ্রাবণ। কথাগুলো রুমের বাইরে সীমাবদ্ধ রইল। দরজা ধাক্কানোর শব্দ পেয়ে হিয়ার কাঁচা ঘুমটা ভেঙে গেল। শ্রাবণ ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হিয়া নিজেকে না ছাড়াতে পেরে গলা উঁচিয়ে বলল, হ্যাঁ বাবা বলুন। হিয়া জিভে কামড় বসিয়ে বিড়বিড় করে বলল, কথাও তো শুনতে পাবে না, আমাকেই উঠতে হবে। কিন্তু কি করে উঠবো? হিয়া অনেক কষ্টে শ্রাবণকে সরিয়ে নিচে উঠে বসলো। ভেজা চুলগুলো বেঁধে বড় করে ঘোমটা দিয়ে দরজা খুলে দিল। তৌকির চৌধুরী কিছুটা ঘুরে দাঁড়িয়ে বলল, শ্রাবণ কোথায় মা? উনি ঘুমোচ্ছে। তৌকির চৌধুরীর কপালে ভাঁজ পড়লো। কি, এখনো ঘুমাচ্ছে? ওকে ডেকে অফিসে যেতে বলো। আমি অফিসে চলে গেলাম। ঠিক আছে বলছি। একটু তাড়াতাড়ি যেতে বলো। আচ্ছা। তৌকির চৌধুরী চলে গেলেন। হিয়া দ্রুত শ্রাবণের কাছে এসে বসলো। শ্রাবণের পিঠে হালকা হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, এই যে শুনছেন, এই যে উঠুন না, বাবা অফিসে যেতে বলেছে। এই যে শুনছেন? শ্রাবণ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? বাবা আপনাকে অফিসে যেতে বলল। যাব না। কি? বললাম তো যাব না, কিন্তু বাবা যে তাড়াতাড়ি যেতে বলল। কয়টা বাজে যে এত আগেই অফিসে যাব? হিয়া বিছানার সাইড টেবিলে ঘড়ির দিকে তাকিয়ে বলল, 9টা 7 বাজে। শ্রাবণ নাক মুখ কুচকে নিয়ে বলল, কত? 9টা 7 বাজে?
টাইম শুনে শ্রাবণের মস্তিষ্ক সজাগ হতে সে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি 9টা বেজে গেছে, আর একটু পরে একটা মিটিং শুরু হবে। আর ওর মাথায় ছিল না। শ্রাবণ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কাভার্ড খুলে ফর্মাল ড্রেস বের করে রেডি হয়ে নিল। হিয়া বিছানা গুছিয়ে বসে রইল আর শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ আয়নায় হিয়াকে দেখে বলল, কি হয়েছে? হিয়া মাথা নাড়ল। শ্রাবণ রেডি হয়ে ওয়ালেট আর ফোন পকেটে ভরে নিল আর গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হতে নিল। হিয়া দাঁড়ালো। শ্রাবণ এগিয়ে এসে হিয়ার কাছে দাঁড়িয়ে বলল, বৌজান কি হয়েছে? হিয়া আদুরে গলায় বলে উঠল, আজকে থাকুন না, ভালো লাগছে না। শ্রাবণ হেসে বলল, আমি থাকলে কি ভালো লাগবে? হিয়া মাথাটা হালকা উপর নিচ নাড়িয়ে বলল, শ্রাবণ হিয়াকে বক্ষে জড়িয়ে বলল, কতটা ভালো লাগবে শুনি? অনেক অনেক অনেক। আজকের মতো থাকো বৌজান, আর প্রাইভেটে যেতে হবে না তোমাকে। যাব না, ভালো লাগছে না। ঠিক আছে, বাড়িতেই থাকো তাহলে। এখনই চলে যাবেন? শ্রাবণ হিয়াকে ছেড়ে কপালে চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঠিক আছে, যদি না আসেন তাহলে কিন্তু রাগ করব। শ্রাবণ হেসে বলল, আমার কোনো টেনশন নেই, কারণ রাগ ভাঙাতে জানি আপনার। হয়েছে, এখন যান, তাড়াতাড়ি যেতে বলেছে। শ্রাবণ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে উঠল, বাব্বা, একটু আগে নিজেই বললো আজকের দিন থাকতে, আর এখন বলছে তাড়াতাড়ি যেতে। কি আর করার, যেতে হবে। থাকো তাহলে, কিছু লাগলে কল দিও। ঠিক আছে। শ্রাবণ চলে গেল। হিয়া ওর পেছনে পেছনে নিচে এলো। ড্রয়িং রুমে এসে দেখলো সাবিয়া চৌধুরী বসে আছেন। তিনি শ্রাবণের জন্য অপেক্ষা করছিলেন। শ্রাবণ তার সামনে গিয়ে বলে উঠল, আম্মু চলো। কিছু খাবে না? না আম্মু, অনেক লেট হয়ে গেছে, হাতে সময় নেই, চলো অফিসে কিছু খেয়ে নেব। ঠিক আছে চলো। সাবিয়া চৌধুরী উঠে হিয়ার কাছে এসে বললেন, হিয়া, আজকে অফিসে যেতে হবে মা। বাড়িতে ফাহিমা আপা আছে, কাব্য আছে, ওদের সাথে কথা বলো আর সময় মতো খেয়ে নেবে। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন। আচ্ছা। শ্রাবণ বেরিয়ে গেল। পেছনে পেছনে সাবিয়া চৌধুরীও চলে গেলেন। হিয়া সোফায় বসে পড়লো, টিভিটা অন করে একটা মুভি প্লে করলো। কাব্য নিচে এসে হিয়াকে বলল, ভাবি প্রাইভেটে যাবে না? আজকে যাব না, ভালো লাগছে না, কালকে থেকে যাব। ও আচ্ছা, খেয়েছো? না, খাবো। কখন খাবে? 10টা বেজে আসলো প্রায়, এখনই খেতে বসো, না হলে কিন্তু ভাইয়াকে বলে দেবো। হিয়া টিভিটা অন করেই উঠে চলে গেল ডাইনিং টেবিলের দিকে। কাব্য সোফায় বসলো। ওদিকে হিয়া অল্প কিছু খেয়ে উঠে পুনরায় সোফায় এসে বসলো। কামাল তৌকির চৌধুরীকে অফিসে নামিয়ে দিতে গেছে, বাড়িতে আর ড্রাইভার রাখা হয়নি, তাই শ্রাবণী গাড়ি ড্রাইভ করতে উঠে বসলো। সাবিহা চৌধুরী ছেলের পাশের সিটে বসলেন। শ্রাবণ দ্রুত ড্রাইভ করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর সাবিহা চৌধুরী খেয়াল করলেন শ্রাবণ কিছু একটা নিয়ে কমফোর্টেবল নয়, বিশেষ করে সিটে হেলানি দিতে পারছে না। সাবিহা চৌধুরী আরো মিনিট 5 একই রকম দেখলেন। শ্রাবণ, কিছু হয়েছে? মানে আর ইউ ওকে? ওকে। শ্রাবণ মনে মনে বলল, ওকে না ছাই, উফ, পিঠের মাংস মনে হচ্ছে ছিলে গেছে। বজ্জাত মেয়েটা নখ দিয়ে ভালোই অত্যাচার করেছে। আজকে বাড়িতে ফিরেই এই মেয়ের নখ আগে কেটে দেব। আরো কিছুক্ষণ সাবিহা চৌধুরী শ্রাবণের এই অবস্থা দেখে বললেন, শ্রাবণ, সিরিয়াসলি তুমি ঠিক আছো? ঠিক আছি। এদিকে কাব্য আর হিয়া বসে টিভি দেখছে। হঠাৎ কাব্যর ফোন বেজে উঠলো। নামটা দেখে আবার বন্ধ করে রাখলো। আবারও ফোনটা বেজে উঠলো। হিয়া আর চোখে তাকিয়ে দেখলো নামটা, কিন্তু স্পষ্টভাবে দেখতে পেল না। কাব্য হাসার চেষ্টা করে উঠে চলে গেল বাইরের দিকে। ফোনটা রিসিভ করে তপ্ত গলায় বলল, এতবার কল করার কি দরকার? আপনি না বললেন আজকে আসবেন প্রাইভেটে? বলেছিলাম, কিন্তু যাব না। কেন? ইচ্ছে হচ্ছে না তাই। এমন করে কথা বলছেন কেন? ভালো করে বলতে পারেন না? না, আমার মুখ দিয়ে ভালো কোনো কথা বের হয় না। কালকে আসবেন? পরে জানিয়ে দেব, রাখছি। কাব্য ফোনটা কেটে দিল। ফোনের ওপাশে থাকা ব্যক্তি নেহা মনটা খারাপ করে রইল। মনে মনে বলল, একটু ভালো করে কথা বলতে পারেন না? সবসময় এমন করার কি দরকার? কাব্য ফোনটা কেটে দিয়ে ড্রয়িং রুমে এলো। পুনরায় আগের জায়গায় বসে পড়লো। হিয়া মস্করা করে বলল, কি ব্যাপার, প্রেম টেম করো নাকি? গার্লফ্রেন্ড কল দিয়েছিল নাকি? কাব্য হালকা হেসে বলল, না ভাবি, ওইরকম কিছু না। তাহলে কি রকম? ভাবি, এমনি, তেমন কেউ নেই। ও, তবে কোনো সাহায্য লাগলে জানিও। ঠিক আছে ভাবি। কাব্য রুমে এসে পড়লো। নেহার বিষয়টা নিয়ে ভাবতে থাকলো। নেহা সম্পর্কে ওর ভাবির বান্ধবী। ও যদি এখন নেহার সাথে রিলেশনে যায় তাহলে সবাই কি বলবে? শুধু শুধু একটা ঝামেলার জন্ম হবে। এর থেকে কাব্য ঠিক করলো ও এই নিয়ে আর এগোবে না, নেহাকে না করে দেবে। হিয়া টিভি ছেড়ে রুমে এলো। বিছানায় বসতেই সামনে চোখ গেল, দেখলো সোফায় একটা বক্স রাখা। হিয়া বিছানা থেকে উঠে এগিয়ে গেল সেদিকে। বড় কৌতূহল জাগছে কি আছে এতে দেখতে। হিয়া কৌতূহল নিয়ে সেই গিফট বক্সটা হাতে নিল। গিফট পেপারগুলো খুলে দেখলো ভেতরে আরেকটা বক্স। সেই বক্সটা খোলার পর দেখলো আরো একটা বক্স। হিয়া এই নিয়ে মোট 9টা বক্স খুললো, কিন্তু কোনো গিফট পেল না। শুধু শুধু ও হয়রানি হলো। তবে কি এটা ওকে বোকা বানানোর জন্য রেখে গিয়েছে শ্রাবণ? হিয়া রেগে গিয়ে বিছানায় এসে বসলো। কত আশা নিয়ে গিয়েছিল বক্সটা খুলতে, কিন্তু শেষমেশ কিছুই পেল না। দুপুরের দিকে ফাহিমা বেগম হিয়াকে খাবার খেতে ডাকতে এলেন। হিয়া তার সাথে নিচে চলে গেল। ডাইনিং টেবিলে কাব্যও বসেছিল। চেহারার মাঝে কেমন একটা চিন্তার ছাপ স্পষ্ট হয়ে আছে। হিয়া ওর সাথে টুকটাক কথা বলতে বলতে খেয়ে নিল।
খাওয়া শেষ করে উঠে কিচেনে চলে গেল হাত ধুতে, কিন্তু অসাবধানতার কারণে পাশে থেকে একটা প্লেটের পানি ছিটকে গেল। তাই শাড়িটা ঝাড়া দিতে দিতে চলে এলো। রুমে এসে কাভার্ড খুলে জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকলো। এরপরে শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে রুমে এলো। রুমেই এই আয়না দেখে শাড়িটা পরবে, এর মধ্যে শ্রাবণও বাড়িতে নেই, ভালোই হয়েছে। দরজাটা লাগিয়ে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। শাড়িটা খুলে পুনরায় ভালো করে পরতে শুরু করলো। ওর শাড়ি পরা শ্রাবণ নিজের অফিসে বসে দেখছে। রুমের এক কোণে একটা হিডেন সিসি ক্যামেরা আছে, সেটা দিয়ে শ্রাবণ হিয়াকে দেখছে। হিয়া তা টেরও পাচ্ছে না। শ্রাবণ অফিসে নিজের কেবিনে বসে হিয়াকে দেখে নিজে নিজেই হাসছে। শ্রাবণ ওই গিফটটা ইচ্ছে করে রেখেছিল যাতে হিয়ার সাথে একটু মজা করা যায়। তবে এও ঠিক করে রেখেছিল বাড়িতে ফিরে আসার সময় একটা গিফট কিনে নিয়ে যাবে। হিয়া শাড়ি পরে বিছানায় এসে শুয়ে পড়লো। এদিকে তৌকির চৌধুরীও তার কেবিন থেকে বের হলেন। একটা ফাইল শ্রাবণের সাইন লাগবে, তাই এদিকেই এলো। শ্রাবণ হিয়াকে দেখে আনমনে হাসছিল। তৌকির চৌধুরী কেবিনে নক না করেই ঢুকে পড়লেন। তার ছেলেকে হাসতে দেখে বলে উঠলেন, কি ব্যাপার, একা একা হাসছো? শ্রাবণ ল্যাপটপ চাপিয়ে হালকা হেসে বলল, এমনি কিছু না। ও আচ্ছা, এই ফাইলটা একটু দেখে সাইন করে দাও তো। কই দাও। শ্রাবণ ফাইলটা হাতে নিয়েও হাসছে। তৌকির চৌধুরী ভাবুক বনে চলে গেলেন। এই ছেলের হলোটা কি? কোনোদিন তেমন করে হাসতে দেখে না, আজ হাসছে। তিনি ভাবলেন ছেলে মন হয় আজ কোনো কিছু নিয়ে একটু বেশি খুশি। শ্রাবণ ফাইলটা চেক করে সাইন করে দিয়ে বলল, আম্মু কোথায়, চলে গেছে নাকি? না, যায়নি, আর ঘন্টাখানিক পরে চলে যাবে। ও আচ্ছা, আম্মু যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে যেতে বলো। ঠিক আছে। তৌকির চৌধুরী চলে গেলেন। শ্রাবণ উঠে কেবিনের সাথে অ্যাটাচ ওয়াশরুমে চলে গেল। বিকেলের দিকে কাব্যর ফোনে নেহার কল। কাব্য ঘুমিয়েছিল। ও দিনে তেমন একটা ঘুমায় না, আজ কি মনে করে যেন শুয়েছিল আর ঘুমিয়ে গেছিল। সেই ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ফোনটা নিয়ে আন্দাজে রিসিভ করে কানে নিল। হ্যালো, আমি নেহা বলছি। কি করছেন? শুয়ে আছি। একটা কথা বলবো। বলো। আমার সাথে একটু দেখা করতে পারবেন? কেন? এমনি একটু দরকার। আমার সাথে? পারবেন দেখা করতে? কাব্য ফোনটার দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টা বাজে। এই টাইমে কি দেখা করবে ও? ওর আবার একটু পরে ফ্রেন্ডদের সাথে মিট করার কথা। আগেই যেত, কিন্তু বাড়িতে কেউ না থাকায় ও যেতে পারেনি। কাব্য শোয়া থেকে উঠে বসে বলল, নেহা আমার হাতে সময় নেই, অন্য একদিন আসো। ঠিক আছে, তবে চেষ্টা করলে হয়তো পারবেন। একটু পরে বেরিয়ে যাব বাইক রাইডে, সময় নেই, না হলে আমিও তোমার সাথে দেখা করতাম, আমারও কথা ছিল। ও ঠিক আছে, সমস্যা নেই, তাহলে রাখছি। কাব্য এই মুহূর্তে নেহার কল কেটে দিয়ে তার আম্মুর নাম্বারে কল দিল। এই দেখতে যে তার আম্মু আসছে কিনা। সাবিহা চৌধুরী বাড়িতেই। তিনি কলটা রিসিভ করলেন। কাব্য বললেন, হ্যালো আম্মু, তুমি কোথায়? বাড়িতেই। তুমি? রুমে আছি। তুমি এসেছো নাকি তাই জানতে কল দিলাম। একটু বেরোবো। ও এসে গেছি, তুমি বেরোতে পারো এখন। ঠিক আছে। কাব্য ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো। ড্রয়িং রুমে তার আম্মুর সাথে কথা বলে বাইরে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে নিজের বাইকটা নিয়ে ছুটে চলল বন্ধুদের কাছে। অনেকদিন হয় এই বাইক নিয়ে বের হয় না। সাথে বন্ধুরাও আজকে জোরাজোরি করলো, তাই আর থাকতে পারলো না। সন্ধ্যার পরে শ্রাবণ ফিরে এলো। রুমে এসে হিয়াকে পেল না। ড্রয়িং রুমেও দেখতে পায়নি, তাই ব্যালকনিতে উকি দিল। হিয়া সেখানেই বসে বই পড়ছে। শ্রাবণ পেছন থেকে হিয়ার চোখ ধরলো। হিয়া বই রেখে বলল, এখন মনে পড়লো আমায়, তাই না? শ্রাবণ হিয়ার চোখ ছেড়ে পাশের চেয়ারটায় বসতে বসতে বলল, মনে তো সবসময় পড়ে। হিয়া অভিমানী কণ্ঠে বলে উঠল, তা তো দেখতেই পাচ্ছি কেমন মনে পড়ে। শ্রাবণ হেসে বলল, তা কি দেখতে পেলে? কিছু না। শ্রাবণ একটা গিফট বক্স সামনে এনে ধরলো। হিয়া মুখ ফিরিয়ে বলল, লাগবে না কোনো গিফট, সকালে গিফট পেয়েছি, অনেক সুন্দর গিফট ছিল। শ্রাবণ ঘাড় চুলকিয়ে মনে মনে বলল, এই রে, সত্যি সত্যি রেগে গেছে। এই মুহূর্তে শ্রাবণ নিজেই নিজের ভুল স্বীকার করে বলল, ওইটার মধ্যে তো কিছুই ছিল না, তোমার সাথে মজা করতে ওটা রেখে গেছিলাম। এটাই সত্যিই গিফট আছে। হিয়া বক্সটা হাতে নিল আর বলল, যদি এটাও কিছু না থাকে তাহলে আপনার খবর আছে। ওকে, আগে খুলে তো দেখো। শ্রাবণ উঠে রুমে চলে এলো। ফর্মাল ড্রেস খুলে চলে গেল শাওয়ার নিতে। রাতের খাবার খেতে ডাকতে এলেন ফাহিমা বেগম। শ্রাবণ আর হিয়া রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে অলরেডি তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী বসেছিলেন, সেখানে কাব্য ছিল না। সেই বিকেলে বেরিয়েছে, এখন রাত প্রায় 8:30। শ্রাবণ টেবিলে বসতে বসতে বলল, কাব্য আসেনি, কোথায় গেছে? সাবিহা চৌধুরী বলেন, বাইক রাইডে গিয়েছে বন্ধুদের সাথে। শ্রাবণ আর কিছুই বলল না, চুপচাপ খেয়ে ওপরে চলে গেল। হিয়াও নিচে রইল না, রুমে চলে এলো। হিয়া রুমে পা রাখতেই শ্রাবণ ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। হিয়া দরজার দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, দরজা খোলা আছে। থাকুক, দরজার জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? আপনার সাথে কথায় পারা যাবে না। এইটাই তো শ্রাবণ চৌধুরী। শ্রাবণের হুট করে চোখ গেল হিয়ার হাতের দিকে। হাত দুটো সামনে এনে বলল, তোমার নখ এত বড় বড় কেন? হিয়া হাত ছাড়িয়ে নিয়ে বলল, কই বড়, ঠিকই তো আছে। শ্রাবণ চোখ বড় বড় করে তাকালো। হিয়া আমতামতা করে বলল, সত্যি অনেক বড়, তাহলে কি করব? শ্রাবণ নেইল কাটার এগিয়ে দিয়ে কঠিন গলায় বলল, কাটো। এখন? এখনই। বলছিলাম কি, কালকে কাটবো নে, এখনই। হিয়া নেইল কাটার দিয়ে নখ কাটতে গেল। কত শখ করে বানিয়েছিল, আর এগুলো এখন এক নিমিষেই কেটে ফেলতে হচ্ছে। শ্রাবণ বিছানায় বসতে বসতে গাছাড়া ভাব নিয়ে বলল, যাক ভালোই হয়েছে, আজ থেকে আর কোনো ঝামেলাই থাকবে না। কালকে এই নখের অত্যাচারে পিঠ মনে হয় ছিলে গেছে।
নখ তো নয়, মনে হয় যেন ছুরি। এর থেকে মনে হয় মিরাজের কোপটায় ব্যথা কম ছিল। হিয়া গোল গোল চোখ করে তাকিয়ে রইল। শ্রাবণ হিয়ার মুখ পানে তাকিয়ে তাড়া দিয়ে বলল, ওইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, ঝটপট কেটে ফেলো। হিয়া নখ কাটা শেষ করে ওয়াশরুমে গেল হাত ধুতে। এই সময় শ্রাবণের ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল এসেছে। শ্রাবণ কলটা রিসিভ করে কানে নিল। হ্যালো ভাইয়া, আপনি কি কাব্যর বড় ভাই বলছেন? ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কাব্য তো আমাদের সাথে বাইক রাইডে বের হয়েছিল। তো রেস শেষ হওয়ার পরে ও একটু ড্রিঙ্ক করে, এরপর আবার বাইক চালিয়ে আমাদের সাথে ফিরতে গিয়ে পড়ে যায় রাস্তায়। ওই খবরটা আঙ্কেল আন্টিকে দিলে টেনশন করবে বলে আপনাকে বললাম। শ্রাবণ গম্ভীর গলায় বলল, কোন হসপিটালে আছে ও? ওপাশ থেকে হসপিটালের নাম বলে শ্রাবণ বলে উঠল, আসছি। ও ড্রিঙ্ক করা আজকে বের করব। ও যে কত ড্রিঙ্ক করতে পারে আজ দেখব। বলেই ফোনটা কেটে দিল। কাভার থেকে শার্ট প্যান্ট বের করে রেডি হয়ে নিয়ে হিয়াকে কাব্যর বিষয়টা বলল। হিয়াকে ঘুমিয়ে পড়তে বলে বেরিয়ে গেল। সাথে তৌকির চৌধুরীও গেল। সাবিহা চৌধুরীকে জানায়নি, না হলে সে কাব্যর দোষ দেবে না, বাইকের দোষই দেবে। এদিকে গাড়িতে উঠে তৌকির চৌধুরী কাব্যর জন্য একটু মন খারাপ করে আছেন, কিন্তু তা শ্রাবণের সামনে প্রকাশ করতে পারছেন না। শ্রাবণ খুব রেগে আছে। কামাল গাড়ি ড্রাইভ করছে। তৌকির চৌধুরী শ্রাবণকে একটু স্বাভাবিকে আনতে বললেন, শ্রাবণ রাগ করো না, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। শ্রাবণ দাঁতে দাঁত চেপে রইল। এখানে রাগ দেখানো বোকামি। ওদিকে বউয়ের সাথেও থাকতে পারলো না, আবার সেই নকল ঈশার কাহিনী, সব মিলিয়ে কি যে রাগ উঠছে।